শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলির সংসারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে মঙ্গলবারের সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে চলো ব্লগটা শুরু করি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি বাগানে জল দিতে। আর এরই মধ্যে তোমাদের দাদা ওই যে দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছে। বেশ দুদিন ধরেই ওকে বলা হচ্ছিল যে চিংড়ি মাছ আনার জন্য, তো কালকে ও গিয়েছিল, কিন্তু কালকে চিংড়ি মাছ ভালো পাইনি। আর তো ধরো শুক্রবার শনিবার বাজার সেরকম ছিল না, মানে গাড়ি ঢুকছিল না, ওই যে দোল যেহেতু ছিল তো সেহেতু বাজার বন্ধ ছিল, তো সেই কারণে গাড়ি আসছিল না মাছের, তো সেই জন্য পাইনি। তো ফাইনালি আজকে মাছ পেয়েছে, তবে একটা সমস্যা হয়ে গেছে। আমি ভেবেছিলাম ইঁচড় চিংড়ি করব, তো ইঁচড় তো খাওয়া হয়ে গেছে, কি আর করা যাবে। এবার পটল আছে, সেটা ভাবছি পটল চিংড়ি করব। তো যাই হোক, চিংড়ি মাছটা আগে বাছবো, তার আগে দেখলাম বাগানটা আগে পরিষ্কার করে একটু জল দিয়ে দিই। আর বাগানটা দেখতে পাচ্ছ তোমরা একটু পরিবর্তন হয়েছে। আসলে রবিবার দিন বিকালে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে এই বাগানটা পুরোটা পরিষ্কার করেছি। মেনলি ও গাছগুলোতে গাছের মাটিগুলো একটুখানি খুঁড়ে তাতে একটু সার দিয়েছে, বা তারপর একটু মাটিটা চেঞ্জ করেছে, এরকম করেছে। আর পুরো বাগানটা এই যে পেটিগুলো থেকে না মাঝে মাঝে এত নোংরা হয়ে গিয়েছিল, তো কি বলবো, সেদিকে তো পেরোনোই যাচ্ছিল না, আর এত নোংরা হয়ে গিয়েছিল। তো সেই সমস্তগুলো পেটিগুলো সরিয়ে সরিয়ে দিয়েছিল, আর আমি সেই বাগানটা পুরোটা ঝাড় দিয়ে পরিষ্কার করেছিলাম। আরও জলটা এই যে পাইপে করে জল দিয়েছিল, আমি সেটা ধুয়েছিলাম। তো এইভাবে কিন্তু আমরা বাগানটা পুরোটা পরিষ্কার করেছি। তো এরপর চলো বাগানে কী কী ফল আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে এটা হচ্ছে সবেদা গাছ। এটা এখনও এগুলো সবেদা ধরেছে নাকি জানি না, না সবেদা ফুল এগুলো। তো এই গাছটা আছে, আর সঙ্গে এই যে দেখো অ্যাডিনাম, এটা হচ্ছে আমাদের একটা মানে ছোট ছোট অ্যাডিনাম এগুলো ধরে। আর বড় বড় যে অ্যাডিনামগুলো সেগুলো এখনও ধরেনি, কুড়ি এসেছে। এরপর এই গাছটা হচ্ছে মুসাম্বি গাছ, আর মুসাম্বি গাছে আগের বার 5টা মুসাম্বি ধরেছিল, বেশ বড় হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এবারে কিন্তু অনেকগুলোই ধরেছে, মানে ছোট্ট ছোট্ট থেকে বড় বড় অনেকগুলো মুসাম্বির ছোট্ট ছোট্ট মানে ধরেছে। এগুলো জানি না কতদিন টিকবে, তবে এগুলো ধরে আছে। আর আমাদের এখানে যা বাদরের উৎপাত, তো টিকবে নাকি ঠিক শেষ পর্যন্ত সেটা জানা নেই। তো যাই হোক, বাগান পরিচর্যা করে তারপর সোজা ওই যে চিংড়ি মাছগুলো এনেছিল সেগুলো এখন ধুতে এসেছি। চিংড়ি মাছটা এবারে আর বেছে মানে কাটিয়ে নিয়ে আসেনি, তো এই 1.5 কিলো চিংড়ি মাছ পুরোটাই আমাকে বেছে কেটে একদম সুন্দর করে রেখে দিতে হবে। তো সেটা আমার মাথায় সকালবেলা একটা বজ্রাঘাতই বলতে পারো, কারণ এই যে এতগুলো মাছ একটা একটা করে বাছাটা সত্যি ভীষণ মুশকিলের, আর একার পক্ষে সেটা আরও বেশি মুশকিলের। যাই হোক, এই যে চিংড়ি মাছগুলো চলো এবার বকলে তো চলবে না, আর রাগ করলেও চলবে না, যেহেতু আমরা নিজেরাই খাবো বলেছি, তো সেই জন্য এনেছে, কিছু করার নেই। চলো এবার সেগুলো টুকটুক করে বেছে নিই। প্রথমে একটা দেখাই তোমাদের চিংড়ি মাছ আমি কীরকম করে কাটি। আমি মেনলি চিংড়ি মাছ, পাবদা মাছ বা
এই ধরনের চিংড়ি মাছ আর পাবদা মাছ এগুলো যদি গোটা গোটা নিয়ে আসে তো সেগুলো আমি কাঁচি দিয়ে কাটি। পাবদা মাছের জন্য আমি একটা বড় কাঁচি রেখেছি, সেটাতে আমি কাটি, কারণ ওটাতে পাবদা মাছটা কাটতে সুবিধা। আর চিংড়ি মাছটা ওটাতে কাটি, মাঝে মধ্যে আবার এই ছোটো কাঁচিটাতেও কাটি, তবে চিংড়ি মাছ এই ছোটো কাঁচিটাতে কাটা ভীষণ সুবিধা। তো প্রথমে যে মাথার দিকটা ছাড়িয়ে নিলাম, তো তারপর এই যে নিচের যে অংশ সেখানটা বাদ দিয়ে দিলাম, লেজটা বাদ দিয়ে দিলাম। আর হচ্ছে চিংড়ি মাছের সব থেকে যে জায়গাটা বাদ দিতে হয় সেটা হচ্ছে এই যে এইখানটা একটু খোসাটা কেটে নিয়ে এর মধ্যে একটা কালো মতো সুতো থাকে, কোনোটা আবার একটু সাদা সাদা মতো সুতো থাকে, তো সেই সুতোটা মেনলি বার করতে হবে। সেটাই হচ্ছে সব থেকে মানে বড় কাজ, যেটা আমি অনেক সময় বার করতাম না, কিন্তু আমার হাজব্যান্ড তারপর আমাকে দেখিয়ে দিয়েছিল এটা মানে এটা বার করে দিতে হয় বলেছিল, তো তারপর থেকে আমি এটা পরিষ্কার করি। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা চিংড়ি মাছ বেছে নেবো। এই যে দেখতে পাচ্ছ একটা কালো সুতোর মতো, এইটাই হচ্ছে চিংড়ি মাছের আসল ওই যে অ্যালার্জি যেটা বলে সেটা মনে হয় এইটা, জানি না আমি ঠিক, আমি বললাম আন্দাজে। তো এইটা বাদ দিতে হয়, এটা আমি এটুকু জানি, তো সেটা বাদ দিয়ে দিলাম। আর এই যে ভিতরের আর নিচের দিকে, তারপর পেটের চিংড়ি মাছের পেটের দিকটা যে সমস্ত দাঁড়াগুলো থাকে সেগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। তো এই যে এটা এবার হচ্ছে গরম জলে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়ে রান্না করলেই হবে। আবার অনেক সময় আমি ভেজে দিয়েও রান্না করি, যখন যেরকম সুবিধা হয়। তবে আমার শাশুড়ি মাকে দেখেছি যে এই খোসাগুলো ছাড়ানোর জন্য না ইয়ে করে দেয়, ওই মানে এটা চিংড়ি মাছটা সিদ্ধ করে নেয়। সিদ্ধ করে নিলে খোসাটা খুব সহজেই উঠে যায়, তারপর সেটা খেতেও কিন্তু সুবিধা, মানে বাচ্চা থেকে বড় সবার পক্ষে, কারণ ওই চিংড়ি মাছ ছাড়িয়ে খাওয়াটা একটা অসুবিধার হয়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে ছাড়িয়ে দিলে সেটা সুবিধা হয়। তো এই যে চিংড়ি মাছ অনেকটা পরিমাণে যেহেতু এনেছিল, খানিকটা রেখে দেবো, আর যেহেতু আজকে পটল চিংড়ি করব তো সেহেতু অল্প একটুই লাগবে, খুব একটা লাগবে না, আর কালকে এটা রান্না করে নেব। তো কাল আমাদের আবার বেড়াতে যাওয়ার একটা ব্যাপার আছে, তো সেটা অবশ্য রাত্রে, যাই হোক দিনের দিকে ওটা রান্না করে নেব। চলো এবার চটপট করে সবজিগুলো কাটাকাটি করে নিই, তারপর রান্না শুরু করব। প্রতিটা জিনিস হাতের কাছে গুছিয়ে নিয়ে রান্না করাটা একটা গুড হ্যাবিট বলেই আমি মনে করি। তো সেই কারণে রান্না শুরুর আগে আমি প্রত্যেকটা জিনিস, যেমন সবজি কাটা, মশলা রেডি করে রাখা, তারপর সমস্ত জিনিসটা হাতের কাছে গুছিয়ে রাখা, এই জিনিসটা কিন্তু আমি সবার আগে করি। কারণ ওই সবজি কাটা মশলা বাটা করতে করতে রান্না করা কিন্তু আমার একদমই পোষায় না। যাই হোক, কী কী রান্না হবে সেটা তো বলেই দিলাম। কী কী রান্না হবে বলিনি, পটল চিংড়ি করব এটাই তোমাদেরকে বলেছি। তো সেই রকম মতো পটলগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি, আলুগুলোও ছাড়িয়ে নিয়েছি, তারপর সব একসঙ্গে কেটে নেব। এই পটলগুলো কালকে নিয়ে এসেছিলো তোমাদের দাদা, তো কালকে কিছুটা রান্না করেছিলাম, মানে কাল যেহেতু সোমবার ছিল কাল রান্না করেছিলাম এমনি নর্মাল পটল আলুর তরকারি। আর আজকে ভাবলাম পটল যখন আছে তো তখন একটু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করি, যেহেতু ইঁচড়টা নেই তো সেই হিসেবে পটল চিংড়িও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সেটাই রান্না করব, আর নর্মাল যেরকমভাবে পটল চিংড়ি রান্না করে সেরকমই করব, তাই রেসিপিটা তোমাদের সঙ্গে আর শেয়ার করব না। যাই হোক, সবজি কাটা দেখতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার কিন্তু সবজি কাটা দেখতে খুব ভালো লাগে। ছোটোবেলায় যখন মা কাকিমা ওরা সবজি কাটতো তখন কিন্তু আমি পাশে বসে থাকতাম, ওরা অবশ্য বটিতে কাটতো, তো সেই বটিতে সবজি কাটাও দেখতে কিন্তু বেশ ভালো লাগে। অনেক ছোটোবেলায় দেখেছি আমার ঠামাও সবজি কাটতো, তারপর রান্না করতো। আর আমাদের বাড়িতে কখনো এক তরকারি ভাত বা দুটো তরকারি ভাত কখনোই হতো না। এখন হয় মাঝে মধ্যে হয়তো দুটো তরকারি বা তিনটে তরকারি, কিন্তু আমার যখন ঠামা রান্না করতো বা আমার যখন ঠামা রান্না করার পরে যখন আমার মা রান্না করতো দেখেছি যে 4-5টা পদ না হলে কিন্তু আমাদের বাড়িতে রান্না শেষই হতো না। বেলা ওই 9টা 9:30 থেকে শুরু করে বেলা 1টা পর্যন্ত কিন্তু আমাদের রান্না চলেই যেত, যতক্ষণ না মানুষ খেতে বসতো। তবে এখন মানুষ আর অতক্ষণ ধরে রান্নার পিছনে সময় দেয় না, আর অত রান্নাবান্না কেউ খায়ও না। এখনকার মানুষের খুব খাওয়া দাওয়া ছিমছাম। আগেকার মানুষের খাওয়া দাওয়ার সঙ্গে এখনকার মানুষের খাওয়া দাওয়ার কিন্তু অনেকটা তফাৎ। তো সেই রকমই এখনকার রান্নাবান্নাও সেরকম কমে গেছে, একটা ঝোল তরকারি এরকম হলেই কিন্তু হয়ে যায়।
তবে আমাদের বাড়িতে তখন দেখতাম যে অনেক রকম ঝোল, ঝাল, তরকারি, চচ্চড়ি এই সমস্ত কিছু কিন্তু হতো। তো সেই রকম তরকারি কাটা মানে সবজি কাটা দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে। এখনও যখনও বাপের বাড়ি যাই, সবাই মিলে যখন বসে বসে কোনো অনুষ্ঠানেতে সবজি কাটে, আমার কিন্তু খুব ভালো লাগে সেইগুলো দেখতে। কারণ সবজি কাটাটা একটা, আমার মনে হয় সবজি কাটাটা একটা আর্ট। কারণ সবাই কিন্তু সব ধরনের সবজি সুন্দরভাবে কাটতে কিন্তু পারে না। যেমন ধরো বাঁধাকপি সবাই কিন্তু সমানভাবে কাটতে পারে না। আমি তো একদমই বাঁধাকপি খুব ভালো মতো কাটতে পারি না। বটিতে তো একদমই পারি না, তবুও ছুরিতে একটু আধটু পারি। আমার বাবার বাড়িতে আমার ছোট কাকিমা খুব সুন্দর বাঁধাকপি কাটে, একদম পাতলা ফাইন করে। আমার বড়দি কাটে খুব সুন্দর। আমার বড় যা, মানে আমার শ্বশুর বাড়িতে আমার বড় যা খুব সুন্দর বাঁধাকপি কাটে। এত পাতলা ফাইন ফাইন করে বাঁধাকপি কাটে, কি ভালো লাগে। বাট ওরকম মতো আমি একদমই কাটতে পারি না। কী আর করবো, যেরকম পারি সেরকমটা নিয়ে চালানোর চেষ্টা করি। তো যাই হোক, বকবক করতে করতে এদিকে অনেকটা সবজি কেটে ফেলেছি। প্রথমে হচ্ছে পটল আলু কেটে নিয়েছি, তারপর ধনে পাতা ছিল সেটাও কেটে নিয়েছি। এটা হচ্ছে পেঁয়াজটা কেটে নিচ্ছি, মানে পেঁয়াজ রসুন সেটাও কেটে একদম রেডি করে রেখে দেব। ওই যে বললাম, সব কিছু হাতের কাছে গুছিয়ে নিয়ে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। আর মশলায় বাটাই আছে, মানে কালকে রাত্রে আদা বাটা ছিল, কালকে দুপুরের দিকে আদা বেটেছিলাম, তো সেই হিসেবে আদা বাটা আছে। তো সেই জন্য আদাটা আর আমাকে বাটতে হবে না। তো চলো চটপট করে সবজিগুলো কেটে নিই। আর এর মধ্যে জলখাবারটাও বানাতে হবে। দেখা যাক কি জলখাবার বানানো হয়, সেটাও পারলে শেয়ার করব, না হলে কিছু করার নেই। তবে কাল যে ওই বেড়াতে যাব, সেই এনার্জিতে কিন্তু এখন প্রচণ্ড মনটা একদম মানে আনন্দে ভরে আছে। তাই কাজ করার এনার্জিটা কিন্তু প্রচুর পরিমাণে। যাই বলো না কেন, একঘেয়েমি জীবন থেকে একটু যখন ছুটি পাওয়া যায়, মানে কোথাও একটু ঘুরতে যাওয়া বা কোথাও একটু বেড়াতে যাওয়া, এই জিনিসগুলো যখন হয় না, তখন সত্যি বলতে মনের মধ্যে যেন একটা আলাদা এনার্জি আসে, মানে প্রচুর পরিমাণে যেন এনার্জি গেইন হয়। যাই হোক, সেই নিয়ে সত্যি বলতে ভীষণ আনন্দ। আর তার সঙ্গে কিন্তু প্রচুর মানে কাজও আছে। যেমন ধরো ব্যাগ ট্যাগ গোছানো, সমস্ত জিনিস খুঁটিনাটি সমস্ত জিনিস গুছিয়ে সেগুলোকে রেডি করা, সেই সমস্ত কিন্তু আমার একার পক্ষে একটু চাপের ব্যাপার হয়ে যায়, কিন্তু প্রত্যেকবারই সেই জিনিসটা হয় আর আমি সেটা গুছিয়েও নিই। আর এদিকে দেখো 9:45 বেজে গেছে, আমার 2 কন্যা এখনও ঘুমাচ্ছে, ওদের এখনও ঘুম ভাঙেনি, ঘুম থেকে ওঠেও নি, সেই কারণে বিছানাও গোছাতে পারিনি। চলো ওরা এখনও ঘুমাক, আমি এর ফাঁকে পুজোটা সেরে নিই। এই যে আজকে বাগানে না অনেকগুলো ফুল ফুটেছিল। জবা ফুল মেনলি এখন প্রত্যেক দিনই 2টো জবা গাছেতেই মোটামুটি, এই গাছে হয়তো 2-3টে, ওই গাছে 2-3টে, এরকম করে ফুল ফুটতেই থাকছে। তবে আজকে এই যে জবা গাছটা, এটা 5টা ফুল ফুটেছে দেখো। আর এই জবা ফুলের কালারটা এতটা মিষ্টি যে কি বলবো, কি যে ভালো লাগছে। তো ভাবলাম সেই ফুলের গাছটা আর ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বেশিক্ষণ ফোনটা নিয়ে দাঁড়িয়েও থাকতে পারিনি, বেশিক্ষণ ভিডিও করতে পারিনি। তার কারণ হচ্ছে একটাই, প্রথমে ভেবেছিলাম যে বাগানটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, মানে পিছনের দিকে যে বাগানটা সেই জায়গাটা একটু শেয়ার করব। তো সেটা করে উঠতে পারিনি, একটাই কারণ প্রচুর পরিমাণে বাদর এসেছে। আর জানোই তো বাদরে কিন্তু ওই ফোন কেড়ে নিয়ে চলে যায়, সেই ভয়ে কিন্তু আমি সবটা শেয়ার করিনি। আমাদের ওই দিকের ওই দিকের লেবু গাছে অনেক লেবু ধরেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দিকে একটা লেবু গাছ আছে, এটা হচ্ছে গন্ধরাজ লেবু। তো এটাতেও কত লেবু ধরেছে দেখো, ছোট্ট ছোট্ট অনেকগুলোই, প্রায় আমি গুনলাম 10-12টা মতো, কি তারও বেশি হবে হয়তো, এখনও লেবু ধরছে। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে আমার বেলি ফুলের গাছ, বেলি ফুলের গাছটাতেও কিন্তু অনেক কুড়ি এসেছে। তো থোকা থোকা বেশ কুড়ি ধরে রয়েছে, সেগুলো ফুটবে। সত্যি বলতে গাছে যখন ফুল ফোটে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর কত মানে মানে সুন্দর দেখতে লাগে সে পুরো বাগান জুড়ে যখন ফুল ফুটে থাকে। এই যে জবা ফুলটা আমি তুলে নিয়েছি, এবার ঘরে চলে আসছি। আর ওই যে দেখো দূরে বাদর বসে আছে, কতটা দেখাতে পারবো বুঝে উঠতে পারছি না, ভয় লাগছে প্রচণ্ড, যদি আমার ফোনটা কেড়ে নিয়ে চলে যায় কিচ্ছু করতে পারবো না। আর সামনেই মানে আমাদের সামনে যে বাঁকার খাল, সেখানে যদি ফেলে দিয়েছে তাহলে তো হয়েই গেল। যাক চলো এবার ঠাকুরের পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নিই।
ঠাকুরের পুজো দিতে এসে দেখছি আগের দিনে মেয়েদেরকে বলেছিলাম ঠাকুরের পায়ে একটু আবির দিয়ে পুজো মানে আবির দিয়ে তারপর দোল খেলতে। তো ওরা করে গেছে কি, ওই যে ঠাকুরের সামনে সিংহাসনের সামনে যে মানে আসনটাতে যেটা পাতা থাকে, তো সেটাতে একদম ভর্তি করে আবির ফেলেছে। তো সেটা ভাবলাম যে আজকে তুলে দিই, কালকেই মনে করেছিলাম তুলে রাখবো কিন্তু তোলা হয়নি, তো সেটা আজকে তুলে দিলাম। তারপর এইখানে আর একটা কাপড় চলো পেতে দিই, তারপর হচ্ছে আমি পুজো করব। তো এখানে মেনলি আমি আগে তো কিছু পারতাম না, তবে এখন মনে হয় এখানটা পেতে রাখলে বেশ সুন্দর দেখতে লাগে, পুরো জায়গাটা বেশ ঢাকা থাকে, আর সেই জায়গার ওপর ঠাকুর বসে থাকলে সেখানটা তো আরও ভালো লাগে। আগের বেশ দু একটা বৃহস্পতিবারে, মানে দু এক সপ্তাহ আগের একটা বৃহস্পতিবারেতে আমি ঠাকুরের এই সিংহাসনটা পরিষ্কার করেছিলাম। আবার মনে হচ্ছে আবার পরিষ্কার করতে হবে, তবে সেটা আর এই সপ্তাহেতে হয়ে উঠবে না। আগে মানে ঘুরে আসি, তার পরের সপ্তাহেতে এসে আমি ওই ঘরটা মানে ঠাকুরের এই সিংহাসনটা পরিষ্কার করে নেব। আর এই যে সিংহাসনটা যখন পরিষ্কার করে নিয়েছি, তারপর এবার চলো সুন্দর করে পুজো দিয়ে দিই। বিয়ের পর যখন আবার শাশুড়ি মা শ্বশুরবাড়িতে মানে থাকতেন না, মানে যখন শ্বশুরবাড়ি বাড়ি থেকে কোথাও একটা যেতেন, হয় ধরো বর্ধমানে আমার ভাসুরের বাড়ি, সেখানে আসতেন, বা পিসি শাশুড়ির বাড়ি বা মাসি শাশুড়ির বাড়ি কোথাও একটা যেতেন, তখন আমি এই দিনের বেলার দিকে পুজো করতাম। তো আমার সেই দিনের কথাগুলো খুব মনে পড়ে তখন। আর আমাদের যেহেতু গ্রামের বাড়িতে বাগান আছে, তো এক বালতি করে ওখানে ফুল পাওয়া যায়। খুব সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের যে কাজের দিদি আছে, তো সে এক বালতি করে ফুল তুলে দেয়। সেখানে প্রচুর রকমের ফুল, সাদা ফুল, তার সঙ্গে হচ্ছে জবা ফুল আছে, গাঁদা ফুলের সময় গাঁদা ফুল হয়, তো বিভিন্ন রকমের ফুল, অপরাজিতা আছে, তারপর আরও অনেক রকমের ফুল আছে। তো সেই সমস্ত ফুল দিয়ে পুজো করতাম। আর পুরো সিংহাসনটা, ওখানে তো সিংহাসন নেই, ওখানে ঠাকুরটা সুন্দর করে বসানো থাকে, তো সেই জায়গাটা পুরো একদম ফুলে ভরিয়ে দিতাম। এরই মাঝখানে একদিন আমার ইন্দুসোনা অনেক ছোট ছিল, তখন ও রোজ বসে বসে আমার যখন পুজো দেখতো বা ওর ঠাকুমার পুজো দেখতো, তো একদিন ও কী করেছিল যে পুরো সিংহাসনটা ওই ঠাকুরের মানে ফুল দিয়ে পুরো সিংহাসনটা ও সাজিয়ে দিয়েছিল। ছোট্ট বয়সে হয়তো খুব একটা সুন্দর সাজাতে পারিনি, কিন্তু ফুলগুলো দিয়ে একদম পুরো সিংহাসনটা ভরিয়ে দিয়েছিল। তো সেই কথাগুলো মাঝে মধ্যে খুব মনে পড়ে, আর মাঝে মধ্যে খুব হাসিও পায় যে কীরকম ছিল ছোট্ট একদম ইন্দুসোনা। যাই হোক, এখানে ঠাকুরের পুজোটাও কথা বলতে বলতে দিয়ে নিয়েছি। আর দেওয়ার পর এবার হচ্ছে চলো নিচে যাব, নিচে গিয়ে কি রান্না করেছি সেগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে ওই যে বলেছিলাম পটল চিংড়ি রান্না করব, তো পটল চিংড়িটা এই যে করে নিয়েছি। একদম লাল লাল করে পটল চিংড়ি, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। যদিও নিজের রান্না নিজেই প্রশংসা করছি, তারপরেও বলবো খুব ভালো হয়েছিল খেতে। যেরকমভাবে নর্মাল পটল চিংড়ি রান্না করে সেরকমভাবেই করেছিলাম, তাই তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করা হয়ে ওঠেনি। তবে এতে একটু নারকেলের দুধ দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে যেহেতু নারকেলের দুধ ছিল না, তাই দিতে পারিনি। যাই হোক, তো পটল চিংড়ি হয়েছিল, আর হয়েছিল একটু লাউ শাকের পোস্ত। কারণ লাউ শাকটা আমাদের বাড়ির গাছের, তো সেই লাউ শাকের অল্প একটুখানি তুলে নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পর সেই লাউ শাকের একটু পোস্ত করেছিলাম। তো এই যে এটা হচ্ছে লাউ শাকের পোস্ত, আর এটাও হয়ে গেছে, পটল চিংড়িটা হয়ে গেছে, লাস্টে হচ্ছে ভাতটাও হয়ে গেছে। ভাতটা হওয়ার পর আমি এখানে ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। রান্নাবান্না কমপ্লিট, এবার রান্নাঘর থেকে বেরিয়ে যাব। দেখা হচ্ছে এখন সন্ধেবেলায়। ইন্দুসোনার আজকে তো পড়া থাকে তোমরা জানোই, তো ওকে পড়তে দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছিলাম, মানে পড়তে দেওয়া পড়া হয়ে যাওয়ার পর 6:30টার সময় যেহেতু ছুটি হয়, তো তখন ওকে বাড়ি নিয়ে যাচ্ছিলাম। আর আমার বিনিশোনাই যে আমার সঙ্গে যাচ্ছিল। তো এরপর হচ্ছে আমরা একটা দোকানে যাব, সেই জন্যই আমি মেনলি আজকে ওকে নিতে এসেছি। মাঝে মধ্যে ওর বাবা আসে, মাঝে মধ্যে আমি আসি। তো আজকে আমরা একটা দোকানে যাব, সেখানে কিছু জিনিস কেনার আছে, তো সেগুলো কিনবো বলেই ওই দোকানটায় যাওয়া, আর সেই জন্যই ওকে আজকে নিতে এসেছি। ওর জিনিসও দুটো কিনবো, আমারও দুটো জিনিস কিনবো, সেই জন্য যেহেতু কাল বেড়াতে যাব, তো সেই কারণেই কেনা। তো চলো বাজারটা ঘুরে এবার ওই দোকানে গিয়ে জিনিসগুলো কিনে নিয়ে তারপর বাড়ি যাব। তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। এই যে ওই দোকানটা আমরা চলে এসেছি,
ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই